আসসালামু আলাইকুম দর্শক, সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলম সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি ফুটবল দিয়ে। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার মূল পর্বে খেলতে আত্মবিশ্বাসী আফিদা, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা যেরকমটি জানি যে কিছুদিনের মধ্যেই আমাদের কোয়ালিফায়ারের মূল পর্ব শুরু হবে এশিয়ান কাপের, এবং এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য আজকে আফিদারা যেই প্রেস কনফারেন্সটি করেছে, যেখানে আপনিও ছিলেন, সেখানে কিন্তু আফিদা আমাদেরকে বলেছে যে তাদের সাথে যে টিমটি রয়েছে, যে গ্রুপে তারা রয়েছে, সেখানে তাদের থেকেও ভালো প্লেয়ার রয়েছে, এবং প্লেয়ার যত ভালোই হোক না কেন বা র্যাঙ্কিং যতটা হোক না কেন, তারা কিন্তু আত্মবিশ্বাস তাদের এতটাই রয়েছে যে তারা সবগুলো ম্যাচ ভালোভাবে খেলতে পারবে, এটা তারা বিশ্বাস করে। এবং পিটার বাটলার, আমাদের হেড কোচ যিনি, তিনিও কিন্তু বলেছেন যে আমি ওনার কাছে র্যাঙ্কিং বিষয়টা সেটা মাইনে রাখতেছে না। তিনি উপরের র্যাঙ্কিং এর দলগুলো কিন্তু এর আগে হারিয়েছে, যেরকম মিয়ানমার আমাদের থেকে 55 ধাপ এগিয়ে থাকে একটি টিম, তাদেরকে কিন্তু আমরা খুব বাজেভাবে বলতে গেলে হারিয়েছি। এবং যদি আমি টিমগুলোর কথা বলি এবং একটু কোয়ালিফায়ারের বিষয়টা একটু যদি সবাইকে জানাতে চাই, তাহলে আমাদের বাংলাদেশ টিমটি যে গ্রুপের মধ্যে রয়েছে, সেখানে তাদের সাথে যে তিনটি খেলা হবে, যে তিন দলের সাথে খেলা হবে, সেখানে প্রথম দলটি হচ্ছে লাওস, দ্বিতীয় দলটি হচ্ছে তিমুর লেস্তে, এবং তৃতীয় দলটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। এখানে যদি আমরা তিনটি দলের র্যাঙ্কিং দেখতে যাই, তাহলে সব থেকে নিচে যে র্যাঙ্কিং রয়েছে আমাদের নিজস্ব দল বাংলাদেশের দলের র্যাঙ্কিং হচ্ছে 128তম, এবং সেই হিসেবে যদি আমরা দেখতে যাই, আমাদের থেকেও নিচে যে দলটি আছে তিমুর লেস্তে, তাদের র্যাঙ্কিং হচ্ছে 158তম। তো সব থেকে সহজ যে খেলাটি হবে আমাদের জন্য, এই খেলাটি আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। আর যদি আমরা অন্য বিষয়টি দেখি, যেখানে আমরা 55 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়েছি, সেভাবে যদি আমরা গণনা করি, তাহলে কিন্তু লাওসের র্যাঙ্কিং হচ্ছে 107তম। তার মানে লাওসের সাথেও আমাদের একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে একটা বিষয় আমার জন্য যেটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। যেহেতু দক্ষিণ কোরিয়ার র্যাঙ্কিং হচ্ছে 21তম র্যাঙ্কিং, কিন্তু খুব চারটিখানি কথা নয়। তো দক্ষিণ কোরিয়ার সাথেই খেলাটি হচ্ছিল কি আমাদের জন্য একটি টাফ বিষয় হয়ে যাবে। এবং কোয়ালিফায়ারে খেলার জন্য বা যারা অফিসিয়ালি এশিয়ান কাপে খেলবে, সেটা একটু বলতে চাই যে প্রতিটা দল থেকে, প্রতিটা আপনার গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে, প্রতিটা দল থেকে যারা চ্যাম্পিয়ন হবে, সেই চ্যাম্পিয়নরাই কিন্তু আপনার সরাসরি যাবে হচ্ছিল গিয়ে এশিয়ান কাপে। এবং এর পরবর্তীতে যারা প্রতিটা গ্রুপ থেকে রানার্স আপ থাকবে, সেই রানার্স আপের মধ্য থেকে যাদের যেই দলগুলোর গোল ব্যবধানটি আপনার মনে করেন গোল ব্যবধানের উপর নির্ভর করে, তারপরে তিনটা দল যাবে আপনার এশিয়ান কাপে, এবং এটি স্বাগতিক দল থাকবে আমাদের, যেটা হচ্ছে থাইল্যান্ড। তো এইভাবে আমরা আশা করতে পারি যে আমরা চাবো যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমাদের দলটি এশিয়ান কাপে যাক। যদি সেরকম কোনো দুর্দশার কারণে নাও হয়ে থাকে, তাহলে আমরা আশা রাখতে পারি যে গোল ব্যবধানের ইয়েতে আমরা এশিয়ান কাপ খেলতে পারবো। আচ্ছা ভাই, আজকে বক্সিং এর ম্যাচটি দেখেছেন? বক্সিং ফেডারেশন সেনাবাহিনীকে সাপোর্ট দিয়েছে। ফেডারেশন চায় না আনসাররা থাকুক। গুরুতর অভিযোগ ভুটানের 4 জাতি টুর্নামেন্ট জয়ী উৎসব আহমেদ, এ সম্পর্কে আপনি কি বলবেন? আজকে কিন্তু আপনার 31তম পুরুষ এবং 7তম আমাদের জাতীয় জাতীয় বক্সিং এর প্রতিযোগিতার ফাইনাল হয়েছে। সেই প্রতিযোগিতা, সেখানে কিন্তু প্রতিটি ম্যাচই খুব সুন্দর ছিল। এবং আপনি যে কথাটি বললেন যে উৎসব আহমেদের যে অভিযোগটি, সেটি হচ্ছিল গিয়ে তার ফাইনাল ম্যাচে, যেখানে তার বিরুদ্ধে খেলেছে সেনাবাহিনীর পক্ষ থেকে রাকিব। তার সাথে আপনিও কিন্তু খেলাটি দেখেছেন ভাই, খেলাটির কিন্তু খুব একদম প্রথম পর্যায়ে থেকেই দেখা যাচ্ছিল যে উৎসব কিন্তু খুব ভালো খেলছিল, এবং উৎসব কিন্তু যেন তেন প্লেয়ার নয়, সে কিন্তু অলরেডি ভুটানের 4 জাতি বক্সিং চ্যাম্পিয়নের একজন গোল্ড মেডেলিস্ট। ভুটানের 4 জাতি বক্সিং ইয়াতে একজন গোল্ড মেডেলিস্ট, কিভাবে বাংলাদেশের একজন সেনাবাহিনী, আমি বলছি না যে বাংলাদেশের সেনাবাহিনীরা খেলা পারে না বা এরকম, তবে একজন গোল্ড মেডেলিস্ট, অলরেডি যিনি একজন গোল্ড মেডেলিস্ট, তার সাথে এরকমটা হওয়াটা কিন্তু চারটাখানি কথা নয়। এবং সেখানে কিন্তু উৎসব নিজের মুখে বলেছেন, সকালের ম্যাচগুলোতে, যখন সকালের ম্যাচগুলো ছিল, সকাল সেশনের যে ম্যাচগুলো, সেখানেও কিন্তু এরকম একটি বৈষম্যতা দেখা দিয়েছে, যেখানে নাকি ফেডারেশনরা সেনাবাহিনীর দিকে তরফদারি করেছে, তাদেরকে পয়েন্টের ঘাটতি দেখিয়েছে, এরকম ভাবে বিভিন্ন তরফদারি করেছে। মানে অনেক বোঝাতে চাইছে যে সেনাবাহিনীকে ফেডারেশন সহযোগিতা করতেছে। এবং এই বিষয়ে যখন ফেডারেশনের কাছে তারা কমপ্লেন করেছে, তখন কিন্তু উৎসব বলেছে যে ফেডারেশনের লোকজন তাদেরকে এভাবে বলেছে যে আনসারদের প্রয়োজন নেই, তোমরা চাইলে চলে যেতে পারো, তোমাদের খেলার কোনো প্রয়োজন নেই, এরকম একটি মতবাদও কিন্তু উৎসব আমাদের বলেছে। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে উৎসব
তার খেলাটি শেষ হওয়ার পরবর্তী যখন তার রেজাল্টে জানানো হয়েছে এবং তাকে রানার্স আপ ঘোষণা করা হয়েছে, সে কিন্তু রেজ আউট হয়ে গিয়েছিল। তার কিন্তু খুবই বলতে পারেন যে একটি মানসিকভাবে সে ভেঙে পড়ার মতো একটি অবস্থা, সে কিন্তু কান্না করেছিল। হ্যাঁ, সে কিন্তু পিছনে এসে বক্সিং রিং এর পিছনে এসে কিন্তু কান্না করেছিল। তো আপনি বুঝতে পারতেছেন যে একজন অলরেডি গোল্ড মেডেলিস্ট একটা ব্যক্তি যে এরকম ভাবে কান্না করে ভেঙে পড়ে, তার মানে কিন্তু সে অবশ্যই তার বেস্টটা দিয়েছে। জি জি, এটা ঠিক। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আফরা খন্দকারকে হারিয়ে প্রত্যাশিত শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বক্সার জিন্নাত ফেরদৌস। এই সম্পর্কে আপনি কি বলবেন? আপনার এটা হলো গিয়ে যে প্রত্যাশিত শিরোপা বলতে ভাই আমরা যা আগে থেকেই বলতে পারি যে ওয়ান কাইন্ড অফ আমরা জানতাম যে জিন্নাত ফেরদৌসি এই কম্পিটিশনটি জিতবে, কেননা তিনি অলরেডি একজন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু তিনি তার বক্সিং এর যে প্র্যাকটিস গুলো বা এক্সারসাইজ গুলো আমরা যেটা জীবন শুরু করেন, মানে practice থেকে ওনার যে USA মেন্টাল থেকে। এক্সারসাইজ বলেন, মেন্টাল প্র্যাকটিস বলেন, ফিজিক্যাল প্র্যাকটিস বলেন, তার ওইগুলো সবকিছুই কিন্তু একটি ইন্টারন্যাশনাল লেভেলে করা, বক্সিং এর যে তার প্রিপারেশন গুলো এগুলো ইন্টারন্যাশনাল লেভেলে করা। তো এখান থেকে আমরা বলতে পারি অ্যান্ড এট এ টাইম কিন্তু আমাদের আফরা কিন্তু বলেছে যে তার জিন্নার ফাইটিং স্টাইলটা, মানে তার অ্যাটাকিং যে স্টাইলটা সেটা কিন্তু খুবই ভিন্নতর বা খুবই একটি সহযোগিতা করেছে। এবং আফরা কিন্তু এটাও বলেছে যদি আমাদের বাংলাদেশের প্লেয়ারকে জিনাতের মতো ট্রেনিং দেওয়া হয়, এক্সারসাইজ দেওয়া হয়, তাহলে কিন্তু তারাও ভবিষ্যতে ভালো করবেন। এবং জিনাত কিন্তু অলরেডি 4 বার গোল্ড মেডেলিস্ট ভাই। তো আমরা বলতেই পারি যে হ্যাঁ, এটা একটি প্রত্যাশিত ম্যাচ ছিল আমাদের জন্য। তবে কিন্তু আমাদের আফরা কিন্তু একটি ভালো ফাইট দিয়েছে, আমি দেখতে পেরেছি, এবং খুবই ভালো ফাইট দিয়েছে আফরা কিন্তু খুব ভালো ফাইট দিয়েছে। এবং আমরা যেহেতু একটি প্রত্যাশিত শিরোপা ছিল, তো এটা নিয়ে এরকম কিছু বলার নেই। আজ এ পর্যন্ত। সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।